ওয়ার্ল্ড কাপে ফ্রান্স ভার্সেস প্যারাগুয়ে ম্যাচ গতকাল অনুষ্ঠিত হলো এবং বাংলাদেশ সময় রাত ৩টার সময় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচের ফলাফল আমাদের সকলের কাছে অনুমিত ছিল যে ফ্রান্সই জিতবে। কারণ ফ্রান্স এই ওয়ার্ল্ড কাপে যে দুর্দান্ত ফুটবল খেলছে এবং ফ্রান্সের যে আপনার অ্যাটাকার রয়েছে, যে চারজন, অলিজে, ডেম্বেলে, বারকোলা অ্যান্ড এমবাপ্পে, তারা ভাই গোল করেই ছাড়বে। তারা ছাড়বে না। তা আপনি যদি যে ডিফেন্সিভ ফুটবলে খেলেন বা যে ফরমেশনেই খেলেন, তারা গোল করবেই। এরকমটা আমরা বিশ্বাস করেছি। অ্যান্ড টু বি অনেস্ট বলতে গেলে ফ্রান্স পেনাল্টি ছাড়া গোল করতে পারে না। একমাত্র যে জয়সূচক গোলটি এসেছে সেটা পেনাল্টি থেকে এসেছে। বাট ফ্রান্স কিন্তু একদম খারাপ ফুটবলও খেলেনি। দেখুন, সবসময় যে বিধ্বংসী ফুটবল খেলে জিততে হবে, সবসময় যে আপনার অ্যাটাকিং ফুটবল খেলে জিততে হবে, এরকম তো না। ফ্রান্স আমাদের আহ, রাতে শিখিয়েছে যে অনেক সময় প্রফেশনাল ফুটবল খেলেও ম্যাচ জেতা যায় ওয়ার্ল্ড কাপে, এবং সেটা নকআউট স্টেজেও। আপনার ফ্রান্স প্যারাগুয়ে ম্যাচে স্বাভাবিকভাবেই এই ম্যাচটি হওয়া কথা ছিল, জার্মানি ভার্সেস ফ্রান্স। আহ, মানে হওয়া উচিত ছিল এরকমটা তো না। আপনার অবশ্যই প্যারাগুয়ে জার্মানিকে হারিয়ে ডিজার্ভ করেই ফ্রান্সের মুখোমুখি হয়েছিল রাউন্ড অফ 16 এ। বাট যখনই ফিফা তাদের গ্রুপিং প্রকাশ করে, তখন আমরা সেটা লাইন আপ দেখে বুঝি যে ফ্রান্স যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় এবং জার্মানি যদি তাদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, তাহলে রাউন্ড অফ 16-এ তাদের এই দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল, আর মুখোমুখি হবেই। এবং সেটা হবে প্রথম এই ওয়ার্ল্ড কাপের দুই পরাশক্তির মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। বাট সেটা হয়নি। জার্মানি পারেনি। জার্মানি প্যারাগুয়ের কাছে হেরে যায়। সেটাকে অঘটন বলে কেউ, কেউ বলে যে না, অঘটন বলে কিছু নাই। খেলায়, মাঠের খেলায় যে ভালো গেল সে জিতবে। যাই হোক, প্যারাগুয়ের সাথে খেলায় ফ্রান্স আপনার রাউন্ড অফ 32-তে সুইডেনকে যেভাবে হারিয়েছিল, তখন মনে হচ্ছিল যে কিছুই না, জাস্ট ঠিক আছে, প্যারাগুয়ে কিছুই না ফ্রান্সের সামনে। বাট টু বি অনেস্ট বলতে গেলে, আপনার যে মাঠে খেলা হচ্ছিল যুক্তরাষ্ট্রের, সেখানে প্রচন্ড গরম। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নাকি, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। বুঝতে পারছেন, আমাদের দেশে 42, 43 বা 47 ফিল লাইক হয়, তাই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সেই তাপমাত্রা, এই যে দুই দলের ফুটবলাররা যে খেলেছে এবং তাদের দেশের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছে, সেটাই তো অনেক। তারা তাদের নিজস্ব স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খেলেছে, এমনকি দুর্দান্ত ফুটবলই দুই দল খেলেছে। দেখুন, প্যারাগুয়ের এখানে প্রথম থেকেই তারা প্ল্যান করেছে যে এই ম্যাচটি পেনাল্টি শুট আউট পর্যন্ত তারা নিয়ে যাবে। দেখুন, যারা একটু দুর্বল দল বা আপনার যারা টুর্নামেন্টের হট ফেভারিট দলের বিপক্ষে খেলছে, যেসব দলগুলো আন্ডারডগ হিসেবে, তাদের একটা নকআউট একটা প্ল্যান রয়েছে যে আমরা 120 মিনিট পর্যন্ত গোল হতে দেবো না, পেনাল্টি শুট আউটে যাবো, সেখানে 50-50 চান্স। ঠিক আছে? এবং অনেক সময় পেনাল্টি শুট আউট কিন্তু আপনার যারা হচ্ছে আন্ডারডগ থাকে তাদের ফেভারেই যায় এবং তারাই ম্যাচ জিতে। প্যারাগুয়েও গতকাল 5-4-1 ফরমেশনে খেলবে এটা জানা ছিল। বুঝছেন? জাপান খেলেছে এই ফরমেশে। এছাড়া আপনার আরো যেসব আন্ডারডগ দলগুলা রয়েছে, তারা এই ফরমেশনেই খেলে। তারাও 5-4-1 ফরমেশনে মাঠে নামে। এবং ফ্রান্সের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে তাদের এই ডিফেন্স ভাঙতে। বেশ বেগ পেতে হয়েছে। আপনার ৪৫ মিনিট শেষ হওয়ার পর কোচ যে দিশাম, তিনি চেঞ্জ করতেও বাধ্য হয়। তিনি লুকাস ডিজনিকে নামান। হ্যাঁ, লুকাস ডিজনি ভালো করেছেন। তবে ম্যাচের ৭০ মিনিটে এমবাপে যে পেনাল্টি পায়, সেটা মূলত ডিবক্সের মধ্যে লুকাস ডিজনিকে যেভাবে ফাউল করা হয়, সেটা ভাই পেনাল্টিরই চোখ। হ্যাঁ, রেফারি এবারেও আপনার তিনি পাত্তা দেয়নি, বা তিনি পেনাল্টির যে কল সেটা দেয়নি, বা ফাউলও দেয়, সে ফাউলের বাসেও বাজায়নি। বাট ভিআর আমন্ত্রণ জানায়। এবং ভিআর আমন্ত্রণ জানানোর পর আপনার আপনার ডিসিশন রিভিউ করার পর দেখা যায় যে না, এটা পেনাল্টি এবং এটা স্পষ্টভাবে ডিবক্সের মধ্যে ফাউল করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। তো স্বাভাবিকভাবেই আপনার পেনাল্টি নিতে আসে এমবাপ্পে। হ্যাঁ, সেখানে ডেম্বেলেও ছিল, কিন্তু ডেম্বেলে মূলত জাস্ট ধোঁকা দেওয়ার জন্য বা একটা ফেক অভিনয় করার জন্য ছিল। এমবাপ্পেই শটটি নেয় এবং এমবাপ্পে গোল করে। ফ্রান্স এগিয়ে যায়। এমবাপ্পে সে লাস্ট পেনাল্টি শুট আউট পেয়েছিল ওয়ার্ল্ড কাপে, গত ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর্জেন্টিনার সাথে। তিনি প্রথম যে গোলটি করেন সেটা হচ্ছে পেনাল্টিতে, এবং আপনার এক্সট্রা মিনিটে যে গোলটা করেন সেটাও পেনাল্টিতে ছিল। এমবাপ্পে এই ওয়ার্ল্ড কাপে টোটাল 7টি গোল করলো। সম্ভবত লিওনেল মেসিও 7টি গোলই করেছে। হ্যাঁ, এমবাপ্পে সব মিলিয়ে 19টি গোল করেছে। তার গত ওয়ার্ল্ড কাপে ছিল 12টি, ওয়ার্ল্ড কাপে 7টি। আর লিওনেল মেসি হচ্ছে সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপে এসেছে, তার গোল সংখ্যা 20টি। লিওনেল মেসি আর এমবাপ্পে দুজনই দুটো রেকর্ডের অংশীদার এখন। সেটা হচ্ছে যে গত ওয়ার্ল্ড কাপ আর এই ওয়ার্ল্ড কাপে, অর্থাৎ পরপর 2 ওয়ার্ল্ড কাপে 7টি করে গোল এই দুজন করেছে।
হ্যাঁ, এমবাপ্পে আরেকটি গোল দিলে সেটি অনবদ্য রেকর্ডের থাকবে, অনবদ্য রেকর্ডের ওর মানে হকদার হবে। সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড কাপে ৮ টা করে গোল। ঠিক আছে? এটা তো আর মেসির পক্ষে সম্ভব না। কারণ মেসি তো আর আপনার গতবার ৮ টা গোল করেনি। যাই হোক, আপনার টু বি অনেস্ট বলতে গেলে ডিফেন্স ডিফেন্স লাইন বেশ কড়া ছিল। বেশ বেগ পেতে হয়েছে ফ্রান্সকে। বাট বাচ্চার এক ফরমেশনে খেললে ভাই যেকোনো দলকে আপনার বেগ পেতে হবে। এবং আমার খুব মনে হয়েছে যে প্যারাগুয়ে খুব মানে এদিন তাকে বডি ল্যাঙ্গুয়েজ ছিল খুব আক্রমণাত্মক এবং অ্যাটাকিং। ঠিক আছে? হ্যাঁ, আমরা ম্যাচে দেখেছি বেশ দু দলের মধ্যেই হয়েছে মুষ্টিযুদ্ধ বা বলেন কথার যুদ্ধ। হ্যাঁ, এটা অনেক গরম ছিল। তার কারণ হতে পারে এবং নক আউট স্টেজের ম্যাচ কেউ কাউকে ছাড়বে না। তার জন্য হতে পারে। বাট লাস্টের দিকে একদম এক্সট্রা মিনিটের আপনার ৯০ মিনিটের পর যার ৫ মিনিট ১০ মিনিট দিয়েছিল তার ৯৫তম মিনিটে এমবাপে যে সুযোগটি পেয়েছিল একদম ওয়ান টু ওয়ান পেয়েছিল আপনার গিলকে, যিনি হচ্ছে প্যারাগুয়ের গোলকি তাকে, বা তিনি এমবাপের সেই বুলেট শট ঠেকিয়ে দেয়। আবার ফিরতি বা ঠেকিয়ে দেওয়ার পরও বলটি যখন আবার আসে ফিরে আসে তখন আবার এমবাপে জোরালো শট নেয়। সেটাও তিনি ঠেকিয়ে দেন। দুর্দান্ত ছিল। গিল কিন্তু গত ম্যাচের নায়ক। তিনি জার্মানির যে পেনাল্টি শুটআউট ছিল সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবেই সামলিয়ে নিয়েছিলেন। তো গিল এই ম্যাচেও ভালো করেছেন। এমবাপ্পের যে ভাই যে স্পিডে তিনি বল মারেন, এটা ঠেকানো আর ব্যাক টু ব্যাক ঠেকানো এটা মোটেই ম্যাটার অফ জোকস না। যাই হোক, এমবাপ্পে এখন ফ্রান্সের সাথে খেলা হচ্ছে কোয়ার্টার ফাইনালে বা সুপার এইটে আপনার মরক্কো। গতবার ২০২২ সালে সেমিফাইনালে কিন্তু মরক্কো এবং ফ্রান্স মুখোমুখি হয়েছিল। সেখানে ফ্রান্স হারিয়েছিল মরক্কোকে। এবার কি মরক্কো প্রতিশোধ নিতে পারবে? নাকি ফ্রান্স আবারও মরক্কোকে হারিয়ে সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে? দেখুন মরক্কোর জন্য খুব কঠিন এই ফ্রান্সকে আটকানো। হ্যাঁ, মরক্কো বেশ ভালো দল। ফিফা র্যাঙ্কিংয়ের ৬তম দল, আগে ৭ ছিল এখন ৬ তে আছে। ভালো আফ্রিকার বেস্ট টিম। তাদের দলে বেশ মারাত্মক কিছু ফুটবলার রয়েছে। বাট ফ্রান্সই। আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। বাট মরক্কো কিন্তু একদম ছেড়ে দেবে বলে মনে হচ্ছে না। এই ম্যাচটি দুর্দান্ত হবে। আমরা দুর্দান্ত টিম ব্যাটের সাক্ষী হতে যাচ্ছি কোয়ার্টার ফাইনালে, এটা বলা অপেক্ষা রাখে না। অ্যান্ড মূলত আপনার ফ্রান্সের চোখ তো আর কোয়ার্টার ফাইনালেই সীমাবদ্ধ থাকবে না। তারা চ্যাম্পিয়ন হতে এসেছে এখানে। তারা ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছে। ২২ রানার্স আপ, ২২ তাদের চোখ থাকবে ট্রফির দিকেই। অ্যান্ড এই যে ফ্রান্সের যে আপনার কোয়াড, আপনার এই যে অলিভে, এমবাপে, ডেম্বালে অ্যান্ড হচ্ছে বার্কোলা, তাদের কিন্তু এখনই তুলনা করা হচ্ছে ফ্রান্সের যে আপনার কোয়াড ছিল ১৯৭০-৮০ দশকে তাদের সাথে। তো বুঝতেই পারছেন ফ্রান্সের এই মানে অ্যাটাকিং কোয়াডটা কতটা ডেঞ্জারাস এবং আসলে ডেঞ্জারাস। যাই হোক, ফ্রান্স আপনার মরক্কোর সাথে ফুটবল খেললে তারা এর চেয়ে ভালো করবে। কারণ প্যারাগুয়ের সাথে তারা মূলত ডিফেন্সটা ভাঙতে পারেনি। হয়তোবা খুব গরম বা একটা প্রফেশনাল ম্যাচে মানে গেম জেতারও দরকার আছে। সবসময় অ্যাটাকিং বা প্রতিপক্ষকে বিধ্বস্ত করে জেতা যায় না। সেটা ফ্রান্স বুঝিয়ে দিয়েছে। অ্যান্ড ফ্রান্সের খেলাগুলো কিন্তু আপনার এই পর্যন্ত দেখা গেল যে আমরা দেখলাম যে আমেরিকান টাইমে আপনার দুপুরেই পড়ছে। এর ফলে ফ্রান্সের প্লেয়াররা কিন্তু মানে খুব স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খেলছে। তারপর তাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক। দেখা যাক মরক্কো অ্যান্ড ফ্রান্সের ম্যাচটি কি হয়। তবে আমরা আশা করব যেন ম্যাচটি দুর্দান্ত হয় এবং আমরা যেন উপভোগ করতে পারি।